আজ দিল্লি কতদূর এই সিরিজে আমরা আলোচনা করব বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই বহরমপুর লোকসভা কেন্দ্র আজ পর্যন্ত দেশে যতবার লোকসভা ভোট হয়েছে অর্থাৎ 17 বার, এই 17 বারের মধ্যে 11 বার জিতেছে আরএসপি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, বামফ্রন্টের শরিক দল হিসেবে। কখনো কখনো আবার 6 বার জিতেছে কংগ্রেস। এবার 1952 সাল থেকে একেবারে 1984 সাল পর্যন্ত এই আসনে জিততেন কিংবদন্তি আরএসপি নেতা, স্বাধীনতা সংগ্রামী ত্রিদীপ চৌধুরী, যার ডাকনাম ঢাকু চৌধুরী নামেই তাকে বেশিরভাগ মানুষ চিনতেন। এমনও শোনা যায় যে ত্রিদীপ চৌধুরীর বিরোধী প্রার্থী হিসেবে যারা দাঁড়াতেন অনেকে তো এটাও বলতেন ঠাকুর বিরুদ্ধে ভোট চাইবো। অনেকে এমনও বলতে শোনা যায়, যারা পুরনো দিনের মানুষ তারা বলেন যে অনেকে তো মিটিং এ বলতেই ফেলতেন আমায় ভোট দিতে হবে না, ভোটটা বরং ঠাকুরেই দিয়েন। এইরকম ভাবেও নাকি বিরোধী প্রার্থীরা প্রচার করতেন। 1952 থেকে 1999 এর মাঝে মাত্র একবার এই আসনে হেরেছিল আরএসপি। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সহানুভূতির হাওয়ায় জিতে গিয়েছিলেন কান্দির রাজাবাবু, কংগ্রেসের অতীশ চন্দ্র সিনহা। হেরেছিলেন ত্রিদীপ চৌধুরী ঢাকু। তারপরের নির্বাচনে অবশ্য সেখান থেকে জিতেছিলেন ননী ভট্টাচার্য, তারপরে প্রমথেশ মুখোপাধ্যায় দীর্ঘদিন জিতে এসেছেন। তারপর 1999 সাল থেকে বহরমপুরে শুরু হয় অধীর জামানা, বহরমপুরের রবিনহুড অধীর জামানা। অধীর চৌধুরীকে আপনারা কেউ বলতে পারেন একা কুম্ভ রক্ষা করে বুদিরগড়, সেই রকম অবস্থা। আবার কেউ শিরোহিপতি সুরতানের সাথে তুলনা করতে পারেন। 99, 2004, 2009, 2014, 2019 পরপর 5 বার অধীর চৌধুরী আর বহরমপুর গত 25 বছর ধরে যেন সমার্থক হয়ে উঠেছে। এই অধীর চৌধুরীর রাজনৈতিক উত্থান কিন্তু আরএসপির হাত ধরে, এবং 1996 সালে তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, যে নবগ্রামকে সেই সময় সিপিএম এর অন্যতম দুর্গ মানা হতো। এবং তিনি যখন বিধানসভায় আসেন তখন তৎকালীন রাজ্যের মন্ত্রী, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হওয়া বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এই গুন্ডাটা কি করে বিধানসভায় চলে এলো। তবে আবার কালের কি ফের বলুন, 2016 সালের 27 এপ্রিল এই বুদ্ধদেব ভট্টাচার্য আর অধীর চৌধুরী একই মঞ্চে একই মালায় কার্যত ধরা দিলেন পাক সার্কাস ময়দানে। ওই যে সময় বড় বালাই। তবে এবার দেখুন, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে 2014 সালের লোকসভা নির্বাচনে অর্থাৎ তৃণমূল জামানাতেও অধীর চৌধুরী 3.5 লক্ষের কিছু বেশি ভোটে জিতেছিল, এবং সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থী করেছিল গায়ক বর্তমানে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। কিন্তু তাতে তৃণমূল বুঝেছিল যে গায়ক নায়ক চমক দিয়ে অধীর চৌধুরীকে হারানো যাবে না, হয়েছিল তাই। এবং 2019 সালের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অধীরেরই একদা ডান হাত বলে যিনি পরিচিত ছিলেন অপূর্ব সরকার ওরফে ডেভিডকে। এই ডেভিড, যাকে কিনা অধীর চৌধুরী অতীশ চন্দ্র সিনহাকে হারানোর জন্য 2006 সালে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন কান্দি থেকে। বর্তমানে এই ডেভিড কান্দির বিধায়ক। 2019 সালের যেদিন লোকসভা নির্বাচন হয় বহরমপুরে, আমরা দেখেছিলাম সেই 29 এপ্রিল 2019 তারিখে সকাল থেকে দৌড়ে বেরিয়েছিলেন অধীর চৌধুরী। বিভিন্ন জায়গায় ছাপ্পার অভিযোগ, বুথ দখলের অভিযোগ, তারপরেও অধীর দৌড়েছেন বহরমপুরের রবিনহুড। এমনকি এমনও নজির দেখা গিয়েছিল যা ভারতবর্ষের অন্য কোথাও দেখা গিয়েছে কিনা আমরা জানি না। একজন মা তার সন্তান বাড়িতে আত্মহত্যা করেছে, তার সন্তানের দেহটাকে হাসপাতালে পৌঁছে দিয়ে সেই মা ভোট কেন্দ্রে গিয়েছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ভোট কেন্দ্রে কেন গেলেন, তখন বলেছিলেন সমাধান করেছেন। তাই আমি বলছি আমার বাড়ির ভোট তো সবই চলে যাচ্ছে, আমার একটা ভোটের জন্য যদি দাদা হেরে যায় তাহলে সারা জীবনের কলঙ্ক থেকে যাবে। অর্থাৎ অধীর চৌধুরী যদি হেরে যান, অধীর চৌধুরীকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বা বহরমপুরের মানুষের একটা বড় রকমের আবেগ রয়েছে। তবে এই 2024 সালে
সেই আবেগ কি থাকবে? কারণ 2024 সালের আগে 2021 সালের বিধানসভা নির্বাচন হয়ে গেছে। যেই বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী অধীর চৌধুরী তার নিজের লোকসভার তার প্রাপ্ত ভোট 15% এসে দাঁড়িয়েছে এবং 7টা বিধানসভার মধ্যে 6টা তৃণমূলের দখলে। কান্দি, বড়োয়া, রেজিনগর, বেলডাঙ্গা, ভরতপুর, নওদা আর বহরমপুর বিধানসভা কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে। এই লোকসভা কেন্দ্র 66% সংখ্যালঘু মুসলমানের বাস, অর্থাৎ সংখ্যালঘুরা এখানে সংখ্যাগুরু, আর উল্টো দিকে 34% হিন্দু ভোটার রয়েছে। এবার এইবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস গুজরাট থেকে নিয়ে এসেছেন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। অবশ্যই তৃণমূলের নজর সংখ্যালঘু ভোটের দিকে। আবার বিজেপি প্রার্থী করেছেন এলাকার প্রথিতযশা চিকিৎসক ডাক্তার নির্মল কুমার সাহাকে। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির ভোট ব্যাংক যে একেবারে ছিল না এমনটা কিন্তু নয়। 1998 এবং 1999 সালের নির্বাচনের যদি ফলাফল দেখানো যায়, বিশেষ করে 1998 সালের নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কর্নেল সব্যসাচী বাগচি, যদিও তখন তৃণমূল আর বিজেপির জোট ছিল, বিজেপি প্রার্থী কর্নেল সব্যসাচী বাগচি 30%-এর বেশি ভোট পেয়েছিলেন। অর্থাৎ বিজেপির কিন্তু এই কেন্দ্রে পুরনো একটা ভোট ব্যাংক রয়েছে। তাই এই নির্বাচনে যদি বিজেপি প্রার্থী হিন্দু ভোট তার দিকে টেনে নেন, তাহলে অধীর চৌধুরীর কিন্তু এই নির্বাচনে পরাজিত হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে। 2019 সালে অধীর চৌধুরী অত্যন্ত কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন। একদিকে ছিলেন শুভেন্দু অধিকারী, তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে। শুভেন্দু অধিকারী কার্যত ঘাঁটি গেড়ে বসেছিলেন অধীরকে হারাবার জন্য, শেষ পর্যন্ত পারেননি। তার কারণ একা বহরমপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী 90,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। তারপরে ওই 90,000-এর লিড অধীরকে 80,000 ভোটে বহরমপুর লোকসভা থেকে জিতিয়েছিল। কিন্তু এবার কি হবে? অধীর কি পারবেন তার পুরনো হিন্দু মুসলিম দুই ভোটের কম্বিনেশনকে বজায় রাখতে, নাকি হিন্দু মুসলিম মেরুকরণের প্রভাবে অধীর হারবেন বহরমপুরে? বহরমপুরে কি তবে এবার হতে চলেছে যুগাবসান, হতে চলেছে অধীর যুগের শেষ? উত্তর তো পাওয়া যাবে 4 জুন। তবে এই কথা মানতেই হবে, জীবনের হয়তো সব থেকে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। যদি এবারের নির্বাচনে তিনি পরাজিত হন, হয়তো এটাই তার শেষ নির্বাচন হয়ে যাবে। আর যদি এবার তিনি জিতে যান, তাহলে নয়া ইতিহাস সৃষ্টি হবে। অধীর চৌধুরী বহরমপুর থেকে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে হারিয়ে ওভার বাউন্ডারি হাঁকাবেন। কিন্তু সেটা কি আদৌ হবে? শেষ পর্যন্ত এখন সেটাই দেখার। প্রবল চাপে আছেন কংগ্রেসের লোকসভার দলনেতা প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। দেখতে থাকুন রূপক অর্থে।